হ্যালো টিচার্স, আজকে আমরা আলোচনা করব সিটেড বেঙ্গলি পেডাগজির একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে সোশিয়ালাইজেশন। এই টপিকটি আপনারা সিডিপিতেও পেয়ে যাবেন এবং এই টপিক থেকে সিডিপিতে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং এই টপিক থেকে আমাদের ভাষার ক্লাসেও বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। সুতরাং আজকে আমরা এই টপিকটি সহজ ভাষায় আলোচনা করব এবং এই টপিকের সাথে যেগুলো ছোট ছোট কনসেপ্ট রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা করব, যেমন টাইপস অফ সোশিয়ালাইজেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ সোশিয়ালাইজেশন এবং এজেন্ট অফ সোশিয়ালাইজেশন। কারণ এগুলো থেকেও প্রিভিয়াস ইয়ারগুলোতে অনেক কোয়েশ্চন এসেছে। সুতরাং আমরা এই টপিকটি আলোচনা করার সাথে সাথে এর ছোট ছোট যেগুলো কনসেপ্ট রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা করব এবং তারপরে পিওয়াইকিউ আলোচনা করব, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারগুলোতে যেগুলো কোয়েশ্চন এসেছিল এই টপিক থেকে এই সবগুলো আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন মানে কি? সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ সমাজের রীতিনীতি, মূল্যবোধ, আচরণ, ভাষা ও সংস্কৃতি শিখে এবং সমাজের অংশ হিসাবে নিজেকে গড়ে তোলে। অর্থাৎ সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ সমাজের রীতিনীতি শিখে, সমাজের নিয়ম কানুন শিখে এবং সেখান থেকে সে আচরণও শিখে। অর্থাৎ সমাজের মানুষের সাথে যখন চলাফেরা করবে তাদের আচরণ কিরকম সেই আচরণগুলো দেখে সে আচরণও শিখে এবং ভাষাও শিখে। কারণ পরিবেশে যখন সে চলাফেরা করবে, বন্ধুদের সাথে যখন চলাফেরা করবে, ফ্যামিলি মেম্বারদের মানুষের সাথে সে যখন কথা বলবে তখন তার কিন্তু ভাষার বিকাশ হবে, অর্থাৎ ভাষা শিখবে এবং সংস্কৃতি শিখবে। কারণ সে সংস্কৃতি পরিবার থেকেও শিখতে পারবে, স্কুলে যাওয়ার পর থেকে সেখান থেকেও শিখতে পারবে, সমাজ থেকেও সেগুলা সে সংস্কৃতিগুলো শিখতে পারবে এবং এই সবগুলা শিখে সমাজের অংশ হিসাবে নিজেকে গড়ে তোলে। অর্থাৎ এই যে রীতিনীতি শিখলো, আচরণ শিখলো, ভাষা শিখলো, এই সমাজের সংস্কৃতি সে শিখলো, এই সবগুলা শিখার মাধ্যমে সে নিজেকে ওই সমাজের একটি অংশ বানিয়ে নিল। অর্থাৎ একটি সমাজে যেই শিশু বাস করবে সেই সমাজের যদি নিয়ম কানুন সে না জানে, রীতিনীতি সে না জানে, তাহলে সেই সমাজের সাথে সে নিজেকে খাপ খাইয়ে রাখতে পারবে না। সুতরাং সেই সমাজের যে রীতিনীতি যেগুলো রয়েছে, যে নিয়ম কানুন রয়েছে, সেই সবগুলা তাকে শিখতে হবে, তখন সে নিজেকে সেই সমাজের একটি অংশ বানাতে পারবে। ঠিক আছে, সহজ ভাষায় সামাজিকীকরণ হলো সমাজের নিয়ম কানুন ও জীবনযাপনের পদ্ধতি শেখার প্রক্রিয়া। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেখুন, শিশুর ভাষা শেখা। শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কিন্তু ভাষা জানে না, অর্থাৎ কথা বলতে পারে না। সে তার মা বাবার সাথে, ভাই বোনেদের সাথে কথা যখন বলবে তখন সে কিন্তু কথা শিখে যাবে। এটি তার ছোটবেলার সামাজিকীকরণ। অর্থাৎ এই যে ভাষা শেখা যেটা, এটি হলো সামাজিকীকরণের একটি ছোট্ট অংশ। তারপরে ওই শিশু যখন একটু বড় হবে তখন সে স্কুলে যাবে এবং স্কুলের আচরণ শিখবে। অর্থাৎ শিশু যখন স্কুলে যায় তখন সে শিখে কিভাবে শিক্ষকের সাথে কথা বলতে হয়, বন্ধুদের সাথে খেলাধুলা করতে হয়, শৃঙ্খলা মেনে চলতে হয়, এটাও সামাজিকীকরণ। ঠিক আছে, এই যে স্কুলে যাওয়ার পর যেগুলো আচরণ সে শিখলো, যেগুলো ব্যবহার সে শিখলো, যেগুলো নিয়ম নীতি সে শিখলো, সেগুলোও কিন্তু সামাজিকীকরণের একটি ছোট্ট অংশ। তারপরে ওই শিশু যখন বড় হয়ে গেল, পেশাগত জীবনের রীতিনীতি, সে যখন বড় হওয়ার পরে কোনো একটি ইনস্টিটিউশনে বা কোনো একটি কোম্পানিতে জব করতে গেল, তখন সেই অফিসের বসের সাথে, সহকর্মীদের সাথে কথা বলবে, অফিসের নিয়ম কানুন কিভাবে কাজ করবে সেই জিনিসগুলো সে শিখতে পারবে। অর্থাৎ এই যে আমরা ছোটবেলা থেকে শুরু হলো আমাদের সামাজিকীকরণ, একটু বড় হওয়ার পর সামাজিকীকরণ, তারপরের জীবনেও আমাদের সামাজিকীকরণ, একটু পরে দেখবেন যে সামাজিকীকরণের বৈশিষ্ট্য হলো এটি লাইফ লং প্রসেস, অর্থাৎ সারা জীবন ধরে চলতে থাকে। অর্থাৎ সামাজিকীকরণ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান একটি শিক্ষা প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি সমাজ, সংশ্লিষ্ট জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ অর্জন করে এবং সমাজের সাথে খাপ খাইয়ে নেয়। ঠিক আছে, তারপরে আমরা দেখবো সামাজিকীকরণ নিয়ে চিন্তাবিদরা কি থিওরি দিয়েছিলেন। এরিস্টটল, C.H. কুলি, জর্জ হারবার্ট মিড, এই তিনজনই সামাজিকীকরণের তাত্ত্বিক ভিত্তি প্রদান করেছেন। তারা শুধু সংজ্ঞা দেননি, বরং কিভাবে সামাজিকীকরণ হয়, ব্যক্তিত্ব ও আত্মধারণ কিভাবে গঠিত হয় তার গভীর বিস্তৃত তত্ত্ব বা থিওরি দিয়েছেন। তাদের ধারণাগুলো মূলত দার্শনিক ও সমাজবিজ্ঞানের তত্ত্ব হিসেবে স্বীকৃত। এর মধ্যে প্রথম থিওরিটি হলো এরিস্টটলের দেওয়া থিওরি। তিনি বলেন যে ম্যান ইজ বাই নেচার এ সোশিয়াল অ্যানিমেল, অর্থাৎ মানুষ একটি সামাজিক প্রাণী। অর্থাৎ মানুষ সমাজ ছাড়া বাঁচতেই পারে না, সমাজে মানুষ জন্মগ্রহণ করে এবং সমাজে সে বসবাস করে এবং ওই সমাজেই তার মৃত্যু হয়। অর্থাৎ সমাজ ছাড়া একজন মানুষ বাঁচতেই পারে না। মানুষের জন্মগত প্রবৃত্তি হলো সমাজে বসবাস করা ও সামাজিক সম্পর্ক গড়ে তোলা। মানুষের জন্মগত অভ্যাস, মানুষ জন্মগত থেকে শুরু করে দিয়ে সমাজের সাথে চলাফেরা করা, জন্ম হওয়ার পর থেকেই সে সমাজ পেয়ে যায় এবং সমাজের মানুষের সাথে তার আচরণ চলতে থাকে এবং মানুষের সাথে সে উঠা বসা করে, সমাজের নিয়ম কানুন, রীতিনীতি সবগুলো সে শিখে এবং সমাজের সাথে সে সম্পর্ক গড়ে তোলে। সামাজিকীকরণ ছাড়া মানুষ পূর্ণতা পায় না, সামাজিকীকরণ ছাড়া একজন মানুষ পূর্ণ মানুষই হতে পারে না। কারণটা হচ্ছে সমাজের যে নিয়ম কানুন রয়েছে, যে সিস্টেম রয়েছে, যে আইন শৃঙ্খলা রয়েছে, এগুলো সম্পর্কে যদি একজন ব্যক্তি না জানে তাহলে সে কিভাবে সমাজে চলতে পারবে? সেই কথাই বলা হয়েছে যে সামাজিকীকরণ ছাড়া একজন মানুষের পূর্ণতাই লাভ করে না। তিনি তার রাজনীতি, পলিটিক্স গ্রন্থে এই ধারণাটি দিয়েছেন। অর্থাৎ তার পলিটিক্স নামক একটি বিখ্যাত গ্রন্থ, আপনারা যারা পলিটিক্স নিয়ে পড়াশোনা করেছেন আপনারা জানেন যে পলিটিক্স নামক তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে। সেই বিখ্যাত গ্রন্থে এই কথাই উল্লেখ করেছিলেন, এই থিওরিটি উল্লেখ করেছিলেন। তারপরে থিওরিটি হচ্ছে চার্লস হার্টন কুলির দেওয়া একটি থিওরি, যে থিওরিটির নাম হচ্ছে লুকিং গ্লাস সেলফ, অর্থাৎ অন্যের চোখে নিজেকে দেখা, অর্থাৎ রিফ্লেকটিভ থিওরি। তিনি তার থিওরিতে বলেন যে আই এম নট হোয়াট আই থিঙ্ক আই এম, আমি সেটা নয় যা আমি নিজেকে নিয়ে নিজে ভাবি। এন্ড আই এম নট হোয়াট ইউ থিঙ্ক আই এম, এবং আমি সেটাও নয় যা তুমি আমাকে নিয়ে ভাবো। আই এম হোয়াট আই থিঙ্ক ইউ থিঙ্ক আই এম, বরং আমি সেটা যা আমি ভাবি তুমি আমাকে নিয়ে ভাবো। আচ্ছা, এই থিওরিটি একটু কনফিউজিং হয়ে গিয়েছে, আমি একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই। যেহেতু এখানে রিফ্লেকটিভ থিওরি দিয়েছেন, লুকিং গ্লাস সেলফ, ঠিক আছে, তো সেই থিওরিতে তিনি এইভাবে ব্যাখ্যা করেছেন যে মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আপনি ওখানে দাঁড়িয়ে আছেন। আমি বলছি যে আমি সেটা নয় যা আমি নিজে আমি ভাবি, এবং আমি সেটাও নয় যা তুমি আমাকে নিয়ে ভাবো, বরং আমি সেটা আমি ভাবি তুমি আমাকে নিয়ে কি ভাবো, সেটাই হলো আমি। আশা করি বুঝতে পেরেছি, যদি না বুঝেন তাহলে আরেকবার শুনে নেবেন। ঠিক আছে, তারপরে থিওরিটি হলো, কারণ এই থিওরিগুলোর ব্যাখ্যা এত বিস্তারিতভাবে আসে না, সুতরাং আমি শুধু থিওরিগুলোর নাম বলে দিলাম এবং ছোট যেগুলা তথ্য যেগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো আমি এখানে লিখে রেখেছি। ঠিক আছে, তারপরে থিওরিটি আমি দেখি। আচ্ছা, এখানে বাংলা লেখা আছে, ওইখানে আপনি দেখে নেবেন সহজভাবে। আমি যা ভাবি আমি তাই নয়,
এবং তুমি যা ভাবো আমি তাইও নয়, আমি তাই যা আমি ভাবি তুমি আমার সম্পর্কে ভাবো। এই যে লাস্টের লাইন যেটা রয়েছে এটা সম্পর্কে একটু কনফিউশন, বাকি এইগুলো আপনারা বুঝবেন। আমি তাই, আমি সেটা, যা আমি ভাবি, আমি নিজে চিন্তা করি, তুমি আমার সম্পর্কে কি চিন্তা করো সেটাই হলো আমি। কথাটা বুঝতে পেরেছেন? সেটাই হোক, এটা কনফিউশনিং থিওরি। এই প্রক্রিয়াটির ৩টি ধাপ, এইগুলো একটু লিখে রেখেছি। আপনারা নোট যখন আমি প্রোভাইড করবো গ্রুপে তখন আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। আসলে এই বিস্তৃতভাবে আসে না, সেজন্য আমি এগুলো আলোচনা করছি না। তারপরে থিওরিটি হচ্ছে জর্জ হারবার্ট মিডের দেওয়া থিওরি। তার দেওয়া থিওরিটির নাম হলো সিম্বলিক ইন্টারেকশনিজম। তত্ত্ব দিয়েছেন আই এন্ড মি, অর্থাৎ আই মানে সেলফ, নিজে, আত্মা, এবং সামাজিক মিথস্ক্রিয় সোশ্যাল ইন্টারেকশনের মাধ্যমে মির গঠিত। অর্থাৎ তিনি বলেন যে আই মানে স্বতঃস্ফূর্ত অংশ, নিজে, এবং মি সমাজ দ্বারা গঠিত অংশ, যে আমার মধ্যে তৈরি হয়, আমার তো যেটা সেই সমাজ দ্বারা যে আমাকে যেভাবে বানানো হয় সেই জিনিসটার কথা বলেছেন, আই এন্ড মি। ঠিক আছে, এখন আমরা আসবো পরের কনসেপ্টে। এই থিওরিগুলো থেকে আসলে এত বিস্তৃতভাবে কখনোই প্রশ্ন আসেনি, সুতরাং আমরা এই থিওরিগুলো এত বিস্তৃতভাবে আলোচনা করবো। এই পিডিএফ এ লেখা থাকবে, আপনারা চাইলে এইগুলো থেকে পড়ে নিতে পারেন। ঠিক আছে, তারপরে টাইপস অফ সোশিয়ালাইজেশন, সামাজিকীকরণের প্রকারভেদ। সামাজিকীকরণ সারা জীবন ধরে চলে এবং জীবনকালের বিভিন্ন পর্যায় ও প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এটিকে কয়েক ভাগে ভাগ করা যায়। অর্থাৎ সামাজিকীকরণ আমাদের জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত সেটি চলতে থাকে, এবং জীবনকালের বিভিন্ন পর্যায় ও প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এটিকে কয়েক ভাগে ভাগ করা যায়। সুতরাং আমাদের সারা জীবন যেহেতু সামাজিকীকরণ হয়, সুতরাং আমাদের সেই যে এই যে স্টেজ যেগুলো রয়েছে, যে পর্যায় যেগুলো রয়েছে, সেইগুলোর উপর যদি আমরা ভিত্তি করে যদি প্রকারভেদ করি, তাহলে বিভিন্ন ধরনের প্রকারভেদ আমরা করতে পারি। ঠিক আছে, প্রধানত দুই প্রকার, কিন্তু প্রধানত আমরা দুই ভাগে বিভক্ত করি এই সামাজিকীকরণকে: প্রাথমিক সামাজিকীকরণ, দ্বিতীয় সামাজিকীকরণ, অর্থাৎ প্রাইমারি সোশিয়ালাইজেশন এবং সেকেন্ডারি সোশিয়ালাইজেশন। এই যে কনসেপ্ট যেটা রয়েছে প্রাইমারি এবং সেকেন্ডারি, এই কনসেপ্ট থেকে আপনাদের প্রিভিয়াস ইয়ার গুলাতে অনেকটি কোয়েশ্চন এসেছে এবং একেবারে ইজি কোয়েশ্চন। এই কনসেপ্টটি বুঝে নিলে সেগুলো আপনারা আনসার করতে পারবেন। বারবার সিডিপিতে এই কনসেপ্ট থেকে কোয়েশ্চন এসেছে। তো দেখুন এই কনসেপ্টটি কি, শৈশবের পরিবারের মাধ্যমে যে সামাজিকীকরণ শুরু হয় সেটি প্রাথমিক সামাজিকীকরণ, এটি জীবনের ভিত্তি গড়ে দেয়। এই যে আমাদের শৈশবে ছোটবেলায় আমরা যখন পরিবারের মা বাবার সাথে, ভাই বোনেদের সাথে যে সামাজিকীকরণ হয়, কথাবার্তার আদান প্রদান হয়, যে ছোট ছোট জিনিস আমরা নৈতিকতা, সত্যি কথা বলা, এই যে ছোট ছোট যেগুলো জিনিস আমরা শিখি, সামাজিকীকরণ যে আমাদের হয়, সেটাই আমাদের প্রাথমিক সামাজিকীকরণ, এবং এটা জীবনের ভিত্তি গড়ে তোলে। অর্থাৎ আমাদের ছোটবেলায় যদি শেখানো হয় যে মিথ্যা কথা বলা মহাপাপ, তাহলে আমরা বড় হয়ে সেই মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, এই কথাই বলা হয়েছে। এবং এটা কে শেখায়? এই যে ছোটবেলার যে আমাদের যে সামাজিকীকরণ হয়, সেটা কে শেখায়? পরিবার, মা বাবা, ভাই বোন, অতি কাছের আত্মীয়, পরিবারের যে দাদা দাদু, এরাই। কি শিখায়? কি শিখায় তারা? ভাষা, প্রাথমিক নৈতিকতা, ভালো মন্দ বোধ, আবেগ নিয়ন্ত্রণ, পরিচয়ের ভিত্তি। আচ্ছা, ভাষা শিখায়, তাদের মাধ্যমে আমরা ভাষা শিখতে পারি। পরিবারের যে আত্মীয় যারা রয়েছে তাদের মাধ্যমে আমরা কি শিখি? ভাষা শিখি। প্রাথমিক নৈতিকতা, প্রথম যে নৈতিকতা, যে এটা ভুল, এটা গলত, এই জিনিসগুলো আমরা প্রাথমিকভাবে শিখি কিন্তু পরিবার থেকে। ভালো মন্দর বোধ, আবেগের নিয়ন্ত্রণ, এবং আমরা যে ছোটবেলা কান্না করি, এই যে কান্না করা, সারা জীবন কিন্তু আমরা এইভাবে কিভাবে কান্না করি না, আমাদের কান্নাকে আমাদের ভিতরে নিয়ে যায়, অর্থাৎ আবেগের নিয়ন্ত্রণ করি। আমাদের আবেগ যেগুলো রয়েছে, ডর, আমাদের যে খুশি, আমাদের কান্না, এই যে আবেগ যেগুলো রয়েছে, এইগুলো নিয়ন্ত্রণ করাও কিন্তু আমরা এই মা বাবা এবং ভাই বোনদের কাছ থেকে শিখি। এবং এটা কি? প্রাইমারি সোশিয়ালাইজেশন, পরিচয়ের ভিত্তি। এবং আমাদের নিজের পরিচয় সম্পর্কেও আমরা কিন্তু এই মা বাবার কাছ থেকে জানি, তোমার নাম কি, তোমার বাবার নাম, এই যে প্রাথমিক যে পরিচয় যেটি রয়েছে সেটিও কিন্তু আমরা শিখি আমাদের মা বাবার কাছ থেকে। ঠিক আছে, যেমন শিশু মায়ের কাছ থেকে ভাষা শিখে, বাবা মা শেখান। শিশু মায়ের কাছ থেকে শুধু ভাষা শিখে নেই, বিশেষ করে আসলে বাবার কাছ থেকেও শিখে, ভাই বোনদের কাছ থেকেও শিখি। বাবা মা শেখান বড়দের সালাম দিতে হয়, বড়দেরকে সালাম দিতে হয়। ঠিক আছে, অভিবাদন করতে হয়, সত্য কথা বলতে হয়, ভাই বোনদের সাথে ভাগ করে খেলতে হয়, এগুলো আমরা শিখি মা বাবার কাছ থেকে। তারপরে আমরা দেখবো দ্বিতীয় সামাজিকরণ, সেকেন্ডারি সোশিয়ালাইজেশন। ঠিক আছে, শৈশবের পর সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেসব নতুন ভূমিকা, নিয়ম, জ্ঞান শেখা হয় সেইগুলোকে বলা হয় সেকেন্ডারি সোশিয়ালাইজেশন। অর্থাৎ দেখুন কে শেখায় এইগুলা? স্কুল শেখায়, কলেজ শেখায়, কর্মক্ষেত্র শেখায়, বন্ধুগোষ্ঠী শেখায়, মিডিয়া শেখায়, ধর্মীয় প্রতিষ্ঠান শেখায়। এই যে শৈশবের পরে আমরা একটু বড় যখন হই, তখন যে আমাদের সামাজিকরণ হয়, আমাদের যে জ্ঞান হয় সমাজের বিষয়ে, যে নীতির কথা, যে নিয়মের কথা, যে রুল রেগুলেশনের কথা আমরা শিখি, বিশেষ করে কোথায় থেকে? স্কুল থেকে, কলেজ থেকে, কর্মক্ষেত্র থেকে, খেলার ফিল্ড থেকে, বন্ধুগোষ্ঠীদের কাছ থেকে, মিডিয়া থেকে আমরা অনেক কিছু শিখি। যেমন মনে করেন এই যে নৈতিক গল্প আমরা শুনি, সেইগুলো থেকে আমরা কিছু নৈতিকতা কালেকশন করি। ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও আমরা শিখতে পারি। ঠিক আছে, তারপরে কি শিখায় এরা? প্রাতিষ্ঠানিক নিয়ম শিখায়, পেশাদার দক্ষতা, আমাদের বড় হওয়ার পর যখন আমরা পেশায় যাবো, সেই পেশাদার যে দক্ষতা রয়েছে সেটাও আমাদেরকে এইগুলো শিখায়। সমাজের বিস্তৃত মূল্যবোধ, বিশেষ ভূমিকা, যেমন শিক্ষার্থী, ডাক্তার, নাগরিক ইত্যাদি, এইগুলা যে ভূমিকা, একজন নাগরিকের কি ভূমিকা রয়েছে, ঠিক আছে, এই সবগুলো কিন্তু আমরা স্কুল, কলেজ, বন্ধু বান্ধবদের কাছ থেকে আমরা শিখি। যেমন স্কুলে শেখে ইউনিফর্ম পড়তে হয়, স্কুলে এইগুলো শিখে সময় মতো ক্লাসে যেতে হয়, প্রতিযোগিতায় অংশ নিতে হয়। অফিসে শিখে বসের সাথে কিভাবে কথা বলতে হয়, রিপোর্ট জমা দিতে হয়, টিম হিসেবে কাজ করতে হয়। এগুলো আমরা সেকেন্ডারি সোশিয়ালাইজেশনের ক্ষেত্রে গিয়ে আমরা শিখি। তারপরে সাব প্রকার বা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকারগুলি, এই যে আমি আগে বলেছিলাম যে প্রাথমিক দুটি সোশিয়ালাইজেশনের এই সামাজিকীকরণের প্রকারভেদ করি আমরা, কিন্তু এর উপরেও আরো কিছু প্রকার রয়েছে। ঠিক আছে, যেমন পূর্বানুমানমূলক সামাজিকরণ, অ্যান্টিসিপেটরি সোশিয়ালাইজেশন। ভবিষ্যতে কোনো ভূমিকা বা সামাজিক মর্যাদা পাওয়ার আশায় এখন থেকেই তার জন্য নিজেকে প্রস্তুত করা। যেমন মনে করেন আপনি ভবিষ্যতে বিরাট কোহলি হবেন, ঠিক আছে, আপনি তো এখন ছোট নয়, তো আপনি বিরাট কোহলি হওয়ার সম্ভাবনা নেই। যাই হোক, ছোটরা যখন মনে করে, একটু শিশু, সে ছোট থেকে মনে করলো যে সে খেলবে, তখন ছোট থেকেই বিরাট কোহলির যে ফ্যাশন, বিরাট কোহলির যে স্টাইল, সেইগুলো সে কপি করতে শুরু করে। এই যে কপি করার মাধ্যমে যে তার যে সোশিয়ালাইজেশন হচ্ছে, সেটাই হচ্ছে অ্যান্টিসিপেটরি সোশিয়ালাইজেশন। যেমন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ইঞ্জিনিয়ারদের মতো চিন্তা ও আচরণ করা শুরু করে ছোটবেলা থেকেই।
একজন ব্যক্তি বিদেশে যাওয়ার আগে থেকে সেই দেশের ভাষা সংস্কৃতি শিখেন, এই যে আগে থেকেই শিখে নেওয়া যায়। আচ্ছা যাই হোক, তারপরে রিসোসিয়ালাইজেশন। আচ্ছা রি বলতেই আমরা বুঝতে পারছি যে আবার আমাদের সোশিয়ালাইজেশন, আবার আমাদের সামাজিকীকরণ করা হবে। আচ্ছা এটা কিভাবে হবে? কারণ আমরা অলরেডি শিখে নিয়েছি সামাজিকীকরণ, এবার আবার যদি আমাদেরকে সামাজিকীকরণ করা হয় তাহলে কিভাবে হবে সেটাও আমরা দেখে নিই। পূর্বে শিক্ষা পুরানো আচরণ মূল্যবোধ ভেঙে দিয়ে সম্পূর্ণ নতুন আচরণ ও পরিচয় শেখানো। আচ্ছা উদাহরণ, সামাজিক প্রশিক্ষণ ক্যাম্পে নতুন সৈনিকদের ব্যক্তিগত অভ্যাস ভেঙে শৃঙ্খলা শেখায়। যেমন মনে করুন এখানে ক্লিয়ার লেখা নেই যে এই কথা বোঝানো হয়েছে যে, যেমন মনে করো তুমি ছোটবেলায় অনেক কিছু নিয়মগুলো শিখলে, সেই সমাজে যে আচরণ যেগুলি রয়েছে সেগুলি তুমি শিখলে, কিন্তু বড় হওয়ার পর হঠাৎ তুমি সৈনিক দলে গ্রহণ করলে, এই জয়েন করলে, সেই জয়েন করার পরে তাদের যেগুলো নিয়ম রয়েছে, যেমন মনে করো তারা শিখাবে যে সবার আগে আমাদের দেশ, তারপরে পরিবার, এই যে নতুন করে আরেকটি জিনিস শেখানো হলো, আরো বিভিন্ন ধরনের নিয়ম, এগুলো কিন্তু রিসোশিয়ালাইজেশন, এটা নতুন করে করতে হয়। যেমন মনে করুন একটি মহিলার বিয়ে হলো অন্য একটি পরিবারে, তো তার পরিবারে যে যেগুলো সে সংস্কৃতি শিখেছিল, যে আচরণ যেগুলো শিখেছিল, সেইগুলো কিন্তু সে পরিবর্তন করতে হবে। ওই পরিবারের নিয়ম হিসেবে সেই পরিবারের যেগুলো সংস্কৃতি রয়েছে, সেই পরিবারের যেগুলো আচরণ রয়েছে সেইগুলো সে কিন্তু শিখতে হবে। এইগুলোকেই বলা হয় রিসোশিয়ালাইজেশন। ঠিক আছে? যেমন জেলে বন্দির আচরণ সংশোধনের জন্য প্রশিক্ষণ আছে, এটা ক্লিয়ার হয়েছে যে জেলে বন্দি যাদেরকে জেলে পাঠানো হয় তাদের সংশোধন করার জন্য নতুন করে আরো কিছু প্রশিক্ষণ দেওয়া হয়। এই যে আগের যে সে সংস্কৃতি শিখেছিল, তার যে সোশিয়ালাইজেশন হয়েছিল, সেজন্য সে তো ভুল করেছিল, সে ভুলভাবে সংস্কৃতি সোশিয়ালাইজেশন হয়েছিল তার, সুতরাং সে ভুল করেছিল এবং এখন জেলে এসেছে। জেলে আসার পর এই জেলেরা তাকে আবার নতুন করে সোশিয়ালাইজেশন করছে, অর্থাৎ তাকে আবার নতুন করে সংশোধন করছে। তো সেই সংশোধন করার মাধ্যমে তার আবার কিন্তু সোশিয়ালাইজেশন হচ্ছে, সামাজিকীকরণ হচ্ছে। এই যে এটাকে বলা হয় রিসোশিয়ালাইজেশন। ঠিক আছে? তারপরে ডেভেলপমেন্ট সোশিয়ালাইজেশন, জীবনের প্রতিটি নতুন ধাপ, যেমন কৈশোর, বিবাহ, পেশা, বৃদ্ধ বয়স, প্রয়োজনীয় নতুন দায়িত্ব ও দক্ষতা শেখা। আচ্ছা এটি হলো, যেমন মনে করো আমাদের এক্সাম্পল দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। প্রথমে সন্তান জন্ম নেওয়ার পর মা বাবা হিসাবে দায়িত্ব শেখা। যেমন মনে করো জীবনের ছোটবেলায় আমরা তো জানলাম যে নৈতিকতা, ভাষা, এগুলো আমরা শিখি, এগুলোর মাধ্যমে আমাদের সোশিয়ালাইজেশন হয়। কিন্তু একটু বড় হওয়ার পর, স্কুলে যাওয়ার পর টিচারদের সাথে আমাদের কিভাবে কথা বলতে হয়, আশেপাশের বন্ধুদের সাথে কিভাবে চলতে হয়, সেগুলো আমরা শিখলাম। কিন্তু একটু করে যখন আমাদের বিবাহ হবে, ঠিক আছে, তো বিবাহ হওয়ার পর আমাদের যখন প্রথম সন্তান হবে, তারপর মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব কি করতে হবে সেগুলো আমরা শিখবো। ঠিক আছে? তারপর চাকরি থেকে অবসর নেওয়ার পর নতুন দৈনন্দিন রুটিন এবং সামাজিক ভূমিকা। যখন আপনারা সিটেট দিয়ে চাকরি পেয়ে যাবেন, তারপরে যখন চাকরি থেকে অবসর নেবেন, তারপরে যে আপনি সেই সময়টি কিভাবে কাটাবেন, তার একটি আলাদা রুটিন বানাবেন, আলাদাভাবে তার আপনার এই সামাজিকরণ আবার হবে, সেই কথাই বলা হয়েছে। ঠিক আছে? তারপরে এজেন্ট অফ সোশিয়ালাইজেশন, সামাজিকীকরণের এজেন্ট হলো সেই ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠান যাদের মাধ্যমে একজন ব্যক্তি সমাজের নিয়ম, মূল্যবোধ ও আচরণ শিখে। আমরা জানি যে এলআইসি এজেন্ট রয়েছে, আর অন্যান্য এজেন্ট রয়েছে। তো এই সামাজিকীকরণের এজেন্ট কারা, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো। অর্থাৎ যেই ব্যক্তি বা যেই গোষ্ঠী বা প্রতিষ্ঠান যাদের মাধ্যমে একজন ব্যক্তির সামাজিকরণ হয়, সেইগুলোই হলো সোশিয়ালাইজেশনের এজেন্ট। ঠিক আছে? তো এই এজেন্টগুলোর মধ্যে প্রধান যেগুলো এজেন্ট রয়েছে সেগুলো আমরা এখানে নিয়ে আলোচনা করবো। প্রথম এজেন্ট হলো পরিবার, প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ট। আমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে, বারবার এসেছে যে প্রাইমারি এজেন্ট কি, তো আমাদের আনসার দিতে হয়েছে যে ফ্যামিলি। সিডিপিতে বারবার এসেছে, আপনারা ওয়াইকিউ যখন সলভ করবেন তখন আপনারা পাবেন যে প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন কে, তো সেখানে আমাদেরকে ফ্যামিলি সিলেক্ট করতে হয়। ঠিক আছে? কি শিখায়? ভাষা, প্রাথমিক নৈতিকতা, ভালোমন্দ বোধ, আবেগ, ভূমিকা, লিঙ্গ ভূমিকা, ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধ। উদাহরণ, শিশু পরিবার থেকেই শেখে বড়দের সম্মান করা, সত্য বলা, ভাই বোনদের সাথে ভাগ করে খাওয়া ইত্যাদি। ঠিক আছে? তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সামাজিকরণ হয়ে থাকে। ঠিক আছে? তারপরে এই স্কুল এবং এডুকেশনাল ইনস্টিটিউশন আমাদেরকে কি শেখায়? আনুষ্ঠানিক জ্ঞান শেখায়, শৃঙ্খলা শেখায়, সহযোগিতা শেখায়, জাতীয়বাদ শেখায়, সামাজিক দায়িত্ব শেখায়। যেমন স্কুলে শেখায় ইউনিফর্ম পরে যাওয়া, পরীক্ষা দেওয়া, শিক্ষকের সম্মান করা, দলগত কাজ করা ইত্যাদি শেখায়। তারপর সহচর গোষ্ঠী, পিয়ার গ্রুপ, এই পিয়ার গ্রুপও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিকরণ করার ক্ষেত্রে। বয়স, আগ্রহ, মর্যাদার দিক থেকে কাছাকাছির মানুষের দল, বন্ধু, সহপাঠীরা। কি শিখায়? সমতা, সহমর্মিতা, ফ্যাশন, সামাজিক দক্ষতা, স্বাধীন চিন্তা ইত্যাদি এই পিয়ার গ্রুপ থেকে আমরা শিখে থাকি এবং সেগুলোর মাধ্যমে আমাদের সামাজিকরণ হয়। তারপরে হলো মাস মিডিয়া, আধুনিক সময়ের অত্যন্ত শক্তিশালী এজেন্ট। কি শিখায়? সংস্কৃতি শিখায়, রুচি শিখায়, রাজনৈতিক মতাদর্শ শিখায়, কারণ আমরা যখন নিউজ দেখি তখন রাজনৈতিক মতাদর্শ আমরা শিখি, বুকবাদ শিখি, বিশ্বের ঘটনা সম্পর্কে ধারণা পাই, সেলিব্রিটির সংস্কৃতি আমরা শিখি। ঠিক আছে? উদাহরণ, টিভি, সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে ইত্যাদি, এইগুলো তো আপনারা জানেন। তারপরে ধর্মীয় প্রতিষ্ঠান, রিলিজিয়াস ইনস্টিটিউশন, আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধের উৎস। এইগুলো হলো আধ্যাত্মিক জ্ঞান। আমরা এই সংস্থা, এই ইনস্টিটিউশন গুলো থেকে আমরা কি পাই? আধ্যাত্মিক জ্ঞান পাই, নৈতিক মূল্যবোধের জ্ঞান পাই। কি শেখানো হয়? ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান, পূজা প্রার্থনা পদ্ধতি, নৈতিকতা, ভালো মন্দের চূড়ান্ত মানদণ্ড ইত্যাদি। উদাহরণ, যেমন মসজিদ, মন্দির, গির্জায় শেখানো হয় প্রার্থনা, দান করা, পবিত্র দিনে উদযাপন করা, ধর্মীয় নিয়ম মেনে চলা ইত্যাদি। এগুলোও কিন্তু আমাদেরকে সামাজিকীকরণ করতে শেখায়। ঠিক আছে? তারপরে ওয়ার্ক প্লেস, প্রাপ্তবয়স্ক জীবনের প্রধান সামাজিককরণের স্থান। বড় হওয়ার পরে এই যে সামাজিকরণ হয়, কি শিখায়? পেশাদারিত্ব, দায়িত্ব, অফিস রাজনীতি, সংগঠনের সংস্কৃতি, অর্থ উপার্জন ও ব্যায়ামের নিয়ম ইত্যাদি শিখায়। ঠিক আছে? তারপরে রাষ্ট্র ও সরকার, স্টেট এন্ড গভর্নমেন্ট, রাষ্ট্র ও সরকার কিন্তু আমাদের সামাজিকীকরণ করতে অনেকটা সাহায্য করে থাকে। কিভাবে? আইন ও নাগরিক দায়িত্ব শেখা, আইন এবং নাগরিকের একজন নাগরিকের দায়িত্ব কি রয়েছে সেটা আমাদের স্টেট এবং গভর্নমেন্ট শেখায়। কি শিখায়? নাগরিকত্ব শিখায়, আইনের প্রতি শ্রদ্ধা করা শিখায়, কর দেওয়ার গুরুত্ব, ভোট দান, জাতীয় ঐক্য, নিরাপত্তা বোধ ইত্যাদি আমাদেরকে সেই রাষ্ট্র ও সরকার শিখায়। তো সেইগুলো শেখানোর মাধ্যমে আমাদের নতুন আরো কিছু জ্ঞান এড হয়ে যায় এবং সমাজে চলতে আমাদের আরেকটু সহজ হয়ে যায়। সুতরাং এই রাষ্ট্র ও সরকারের মাধ্যমে কিন্তু আমাদের সোশিয়ালাইজেশন হয়ে থাকে। ঠিক আছে? সামাজিকীকরণ হয়ে থাকে। উদাহরণ, রাষ্ট্র থেকে শেখা, ট্যাক্স রিটার্ন জমা দেওয়া, ভোটার আইডি কার্ড নেওয়া, জাতীয় পতাকাকে সম্মান করা, আইন মেনে চলা। ঠিক আছে? তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ সোশিয়ালাইজেশন। আচ্ছা, একটু আগে যে আমরা আলোচনা করেছিলাম এজেন্ট অফ সোশিয়ালাইজেশন, সেখানে আমরা পেয়েছি ফ্যামিলি, পিয়ার গ্রুপ অর্থাৎ ফ্রেন্ডস,
স্কুল, ওয়ার্ক প্লেস, মিডিয়া, রিলিজিয়াস ইনস্টিটিউশন, গভর্নমেন্ট, এই সবগুলাই কিন্তু আমাদেরকে সোশিয়ালাইজেশন, সামাজিকীকরণ করতে সাহায্য করে। অর্থাৎ এই সবগুলোর মাধ্যমে কিন্তু আমাদের সামাজিকীকরণ হয়ে থাকে। কিন্তু আপনাদেরকে এখানে একটি জিনিস বলে দেই, আপনারা সিডিপিতে যখন পড়তে যাবেন তখন আপনারা সেই জিনিসগুলো পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদেরকে বলা হবে। কিন্তু এখানে আমি বলে দিচ্ছি যে প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন কিন্তু আমরা বলি ফ্যামিলিকে, কিন্তু যদি অপশনেই না থাকে ফ্যামিলি, তাহলে আমাদেরকে নেবারহুড বা পিয়ার্স গ্রুপ আমাদেরকে সিলেক্ট করতে হয়। কারণ প্রিভিয়াস ইয়ারগুলোতে বিভিন্ন সময় এইভাবে প্রশ্ন এসেছে যে প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন কোনটি, নিচের দেওয়া কোনটি। তো সেখানে আমাদের অপশনে ফ্যামিলি ছিলই না, ঠিক আছে। তো আমরা নেবারহুড সিলেক্ট করতে পারি, কারণ ফ্যামিলির পাশেই তো নেবারহুড। তাছাড়া পিয়ার গ্রুপ মনে করো আপনি একটি ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেন, সেই ফ্যামিলি অনেক বড়, বা আপনার আশেপাশে ছোট ছোট আরো অন্যান্য ঘরগুলা রয়েছে এবং সেখানেও কিন্তু শিশুরা রয়েছে, আপনার বন্ধুরা রয়েছে। তো সেখান থেকেও আপনি কিন্তু সামাজিককরণ আপনার প্রাথমিকভাবে হয়ে থাকতে পারে। আপনি যখন কথা ভালোভাবে বলতে পারেন না, তখনও তাদের সাথে কিন্তু খেলাধুলা হতে পারে। তো সেই পিয়ার গ্রুপ থেকেও আপনার কিন্তু প্রাথমিকভাবে সামাজিককরণ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেজন্য আমরা নেবারহুড, পিয়ার্স গ্রুপকেও আমরা প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন বলতে পারি, ঠিক আছে। কিন্তু আরেকটি কথা হলো, স্কুল কোনো প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন হবে না, কারণ স্কুল আমাদের ঘর থেকে অনেক দূর। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী বা টিচাররা আমরা পাবো, ঠিক আছে। তো সেখানে সেই এজেন্ট যেটা রয়েছে, স্কুল যে এজেন্ট, সেই এজেন্টই আমাদের জন্য প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন হবে না, বরং সেকেন্ডারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন হবে স্কুল। অর্থাৎ প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন হলো ফ্যামিলি, নেবারহুড, পিয়ার গ্রুপ, এবং সেকেন্ডারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন হলো স্কুল। প্রথমেই হবে স্কুল, তারপরে মাস মিডিয়া, তারপরে অন্য কিছু, ঠিক আছে। এই যে গভর্নমেন্ট, রিলিজিয়াস, এই যে এইগুলো যেগুলো পেয়েছি, এগুলো হবে সেকেন্ডারি ক্ষেত্রে, ঠিক আছে। এই কনসেপ্ট থেকে আপনাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে আপনারা যখন কিউ আলোচনা পেয়ে যাবেন, সিডিপির ক্লাসে হোক বা আমাদের এই বাংলা সাবজেক্টের ক্লাসে হোক, সেখানে আপনারা পাবেন যে অনেকবার সেই কনসেপ্ট থেকে কোয়েশ্চেন এসেছে এবং এজ ইট ইজ কোয়েশ্চেন এসেছে। তো সুতরাং আপনারা এই কনসেপ্টটি তো একেবারে সহজ, তো আপনারা যখনই আসবেন তখন আপনারা আনসার করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, এখন আমরা দেখবো ক্যারেক্টারিস্টিক্স অফ সোশিয়ালাইজেশন। সোশিয়ালাইজেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটি একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। আমরা জানি যে সোশিয়ালাইজেশন যেটি হয়, এটি জন্ম থেকে যেমনিতে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত এটি চলতে থাকে। যখন আমরা মনে করি যে শেখা শেষ, তখন ওই নতুন পরিস্থিতির নতুন কিছু শিখতে হয়, ঠিক আছে। মনে করো আপনি বৃদ্ধ হয়ে গেলেন, তখন ভাবলেন যে এখন তো আমার সবকিছু শেখা শেষ, কিন্তু বৃদ্ধ বয়সে যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সবকিছু কাজ করবে না, তখন আপনার নিজেকে আরো কিছু চেঞ্জ করতে হবে, আপনার শেখার ক্ষেত্রে, আপনার বলার ক্ষেত্রে, আপনার চলাফেরা করার ক্ষেত্রে আরো কিছু পরিবর্তন করতে হবে, অর্থাৎ আপনাকে শিখতেই হবে। এজন্য বলা হয়েছে যে সোশিয়ালাইজেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এই পয়েন্টটিও আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে যে এটি কন্টিনিউয়াস প্রসেস। উদাহরণ, একটি শিশু প্রথমে হাঁটা শেখে, তারপরে স্কুলে যাওয়া শিখে, তারপর চাকরিতে প্রবেশ করে, তারপর বৃদ্ধ বয়সের নতুন স্বাস্থ্যবিধি, এই যে স্বাস্থ্য ভালো করার জন্য যে নিয়ম কানুন, সেগুলো শিখতে হয়, অবসরের সময় কাটানো শেখা, ঠিক আছে। তারপরে ইটস এ লাইফ লং প্রসেস, এই একই কথাই যে এটিও আজীবন ধরে চলে, ঠিক আছে। সামাজিকরণ শুধু শৈশব বা কৈশোরের বিষয় নয়, জীবনের প্রতিটি পর্যায়ে শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব, বার্ধক্য আমরা নতুন নতুন ভূমিকা ও প্রত্যাশা শিখি, ঠিক আছে। যেমন শৈশবে পরিবার থেকে আমরা ভালোমন্দ শিখি, ভাষা শিখি, কৈশোরের বয়সে বন্ধুদের কাছ থেকে ফ্যাশন, সামাজিকতা ইত্যাদি শিখি, যৌবনে কর্মক্ষেত্রের পেশাদারের আচরণ শিখি, বৃদ্ধ বয়সে দৈহিক সীমাবদ্ধতার সাথে খাপ খাইয়ে জীবনযাপন শিখি। এই যে দৈহিক সীমাবদ্ধতা, আমাদের বৃদ্ধ হওয়ার পর শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু একসাথে কাজ করে না, ভালোভাবে কাজ করে না। তো সেই যে আমাদের দৈহিক সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতার সাথে আমরা খাপ খাইয়ে আমাদের জীবনযাপন করা শিখতে হয়, ঠিক আছে। তারপরে ইট ইজ এ ডাইনামিক প্রসেস, এটি একটি গতিশীল। যেমন দেখুন, আগেরকার দিনে শিশুরা পরিবারের বড়দের থেকে মুখে মুখে ইতিহাস ও নৈতিক গল্প শুনতো। বর্তমান সময়ে শিশুরা এখন ইন্টারনেট, ইউটিউব, শিক্ষামূলক অ্যাপ থেকে নতুন নতুন জ্ঞান শিখছে, ঠিক আছে। আরেকটি উদাহরণ দেখো, করোনার মহামারীর সময়, এখানে মহামারী লেখা হয়েছে, আমি করোনাই বলে দিচ্ছি। করোনা মহামারীর সময় কথা বলার বদলে অনেকে ইশারায় কথা বলা শিখলেন, ঠিক আছে। এটাও কিন্তু একটি ডাইনামিক প্রসেস। তারপরে সোশিয়ালাইজেশন টেক প্লেস ফর্মালি এন্ড ইনফর্মালি, এটাও কিন্তু আপনাদের প্রিভিয়াস ইয়ারে এটা রিলেটেড কোশ্চেন এসেছে, ঠিক আছে। তো এটা বলতে কি, সোশিয়ালাইজেশন আমাদের যে সামাজিকরণ হয়ে থাকে সেটা ফর্মালি ভাবে হয়ে থাকে, অর্থাৎ মনে করো আমরা স্কুলে যখন যাই তখন আমাদের সামাজিকরণ হয়। ইনফর্মালি হয়ে থাকে মানে কি, মনে করো আমরা খেলার মাঠে গেলাম, একটি বলার মনে করো বল করতে তার নো বল হয়ে গেল, তো একটি শিশু যদি সেই খেলার মাঠে যদি বসে থাকে, তাহলে সে বুঝবে যে এটি নো বল বলা হয়েছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে সে কিন্তু ইনফর্মালি ভাবে সেটা শিখতে পারবে। বা মনে করো এমন হতে পারে কিছু বন্ধুদের সাথে সে খেলাধুলা করছে, কোনো একটি গেম খেলছে, তো গেম খেলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে, তো সেটা কিন্তু স্কুলে কোনো ইনস্টিটিউশনে সে ফর্মালি শিখছে না, বরং ইনফর্মালি সে সেই জিনিসটা শিখে নিতে পারছে। অর্থাৎ ইনফর্মালি হয়ে থাকে এবং ফর্মালি আমাদের সামাজিকরণ হয়ে থাকে। যেমন দেখুন, প্রাতিষ্ঠানিক স্কুলে বসে পাঠ্য বই পড়া শেখাই যাচ্ছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ইনফর্মাল পরিবারের খাবার টেবিলে আলাপ পরিচিতার সমাজে মূল্যবোধ শেখা, বন্ধুদের সাথে আড্ডায়, গান, সিনেমা, রুচি তৈরি হওয়া, পাড়ার দোকানদারের সাথে কথা বলে দরদাম করা শেখা। আচ্ছা, তারপর ইট ইজ ফ্লেক্সিবল এন্ড চেঞ্জেবল, এই যে আগে যেটা বলেছি যে ডাইনামিক, এই একই জিনিস আসলে। কিন্তু আমাদের এই বিভিন্ন ওয়ার্ড হিসেবে লিখতে হয়, এজন্য কারণ ওয়ার্ড দেখেন সিটেটে আসলে যদি মনে করুন আপনি সিটেটে বসলেন, সিটেটের এক্সামটি আসলে তত কঠিন নয়। যদি আপনাদেরকে আরো 1 ঘন্টা বা আরো 30 মিনিট যদি বাড়িয়ে দেওয়া হতো, তাহলে প্রায় 70 থেকে 80% শিক্ষার্থীরা কিন্তু পাশ করে নিত। কারণটি হচ্ছে এখানে টাইম ম্যানেজমেন্ট করা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবং আরেকটি যে সমস্যা হলো যে এখানে শুধু ওয়ার্ডের চেঞ্জ করে দেয়। যেমন মনে করো 1 বছর বলে দিল যে ইট ইজ এ ফ্লেক্সিবল এন্ড চেঞ্জেবল, আরেকবার পিওয়াইকিউতে দেখবেন আপনারা পেয়ে যাবেন ডাইনামিক। এই যে ওয়ার্ডের পরিবর্তন করে এবং সময় যে লিমিটেড, সেই জন্য শিক্ষার্থীরা সেই সিটেটের ক্ষেত্রে পাশ করতে পারে না। নতুবা সিটেটের যেগুলো কোশ্চেন আসে একেবারে ইজি, আপনি যদি একটু সময় নিয়ে সেগুলো বুঝে শুনে আপনি যদি পরীক্ষায় বসেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। তো এটা আমাদেরকে জানতে হবে, ইট ইজ এ ফ্লেক্সিবল এন্ড চেঞ্জেবল, এটি নমনীয় এবং পরিবর্তনশীল। সামাজিকরণ কঠোর এবং অনড় নয়, বরং ব্যক্তি বিভিন্ন সামাজিক গোষ্ঠী, পরিস্থিতি, অভিজ্ঞতার ভিত্তিতে শেখা বিষয়বস্তুকে মানিয়ে নেয়, বদলে নেয়, বর্জন করতেও পারে। উদাহরণ, একজন ব্যক্তি গ্রামে বড় হয়ে শিখছে যে মহিলাদের নির্দিষ্ট পোশাক পরা উচিত, কিন্তু শহরের বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে নতুন বন্ধুদের প্রভাবে তার এই ধারণা পরিবর্তন হতে পারে, সে নতুন পোশাক রীতিনীতি গ্রহণ করতে পারে, ঠিক আছে। তারপরে
সামাজিকীকরণের আরো দুটি প্রকার বা ধরন। এই সামাজিকীকরণের প্রকার, এজেন্ট, বৈশিষ্ট্য এগুলো পড়তে পড়তে আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে বোধহয়। যাই হোক, আপনারা বোর্ড হয়ে গেছেন, এই জন্য এই সিম্বল গুলো ব্যবহার করলাম, যাতে করে আপনারা বোর্ড না হন। এই যে সামাজিকীকরণের আরো দুটি যে আমি প্রকার এখানে আলোচনা করছি, এই প্রকারগুলো থেকে আপনাদের সিটিতে একবার নয় অনেকবার কোশ্চেন এসেছে। সুতরাং আমাদের এই কনসেপ্টগুলো আলোচনা করা অত্যন্ত প্রয়োজন, এবং আমাদের ভাষার ক্লাসেও এই কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছে। পিওয়াইকিউ যখন আপনারা সলভ করবেন তখন পেয়ে যাবেন, এবং আমি এখানে বলে দেবো যে কোনগুলো এসেছে, সেগুলো আমি ওখানে বলে দেবো। ঠিক আছে, এবং আমরা যে এই যে পিডিএফ নোটস গুলো যেভাবে আমরা ডিজাইন করেছি, আমরা এমন ভাবে ডিজাইন করেছি যে সিটের যাতে এর বাইরে থেকে প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করতে না পারে। সুতরাং আমরা এইভাবে ডিজাইন করেছি, একটু ছেড়ে আমরা করিনি। বরং এই যে সোশ্যালাইজেশনের ক্লাসটি আমার অনেক আগে শেষ হয়ে যেত, কিন্তু আমি এইগুলো সবগুলো কভার করছি একই ভিডিওর মাধ্যমে। এবং আমার আগের যেগুলো ভিডিও রয়েছে, এগুলো আপনারা দেখলে এইভাবে পাবেন যে একই ভিডিওর মাধ্যমে অনেক কিছু কনসেপ্ট আমি আলোচনা করে দিয়েছি। কারণ আমি চাই না যে অনেকটি ভিডিও দেবো, কারণ আপনারা বোর্ড হয়ে যাবেন। আমি চাই লিমিটেড ভিডিও দেবো, এবং লিমিটেড ভিডিওর মাধ্যমে আপনাদের সিলেবাসটা যাতে পুরোভাবে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এবং এর শেষে আমি পিওয়াইকিউ গুলো আলোচনা করবো। তখন যখন আমি পিওয়াইকিউ গুলো আলোচনা করবো, তখন এই কনসেপ্টগুলোর সাথে আমি রিলেট করবো। তো পিওয়াইকিউ এবং কনসেপ্ট যদি আলোচনা করে আপনি পরীক্ষায় বসেন, তাহলে আমার বিশ্বাস যে আপনি পরীক্ষায় নাকি ভালো নম্বর পাবেন। ঠিক আছে, তো যাই হোক, দেখি আমরা সেইগুলো। অ্যাক্টিভ সোশ্যালাইজেশন এবং আরেকটি হচ্ছে প্যাসিভ সোশ্যালাইজেশন। এই যে এখানে নাম থেকেই আপনারা বুঝতে পারছেন এইগুলো আলোচনা করার দরকার কি, কিন্তু আমি একটু আলোচনা করে রেখেছি এজন্য, কারণ আমি এখানে যদি কিছু আলোচনা করে দিই, আমি সবগুলার যদি এই টাইটেলগুলো লিখে আলোচনা করে দিই, তাহলে পরবর্তীকালে আপনাদের সেই কথাগুলো মনে থাকবে না, এবং পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন আপনারা সেই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন না। সুতরাং আমি চাই যে আমার যে পিডিএফ রয়েছে সেটি আমি গ্রুপে দেবো। তো গ্রুপে দেওয়ার পর আপনারা যখন এই পিডিএফটি পড়বেন, ঠিক আছে, তখন আপনাদের টোটাল কনসেপ্টটা মনে থাকবে। তখন আপনারা এই এক্সামে যে কোনো ধরনের প্রশ্ন আসুক, সেখান থেকে আপনারা আনসার করে দিতে পারবেন। তো অ্যাক্টিভ সোশ্যালাইজেশন, সক্রিয় সামাজিকরণ। এখানে ব্যক্তি সচেতনভাবে সক্রিয়ভাবে সামাজিক জ্ঞান, মূল্যবোধ, আচরণ শেখার জন্য উদ্যোগ নেয়। ব্যক্তি নিজস্ব ইচ্ছা, আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ থাকে। অ্যাক্টিভ সোশ্যালাইজেশন মানে কি, যখন সামাজিকরণ হবে তখন ব্যক্তি বুঝবে যে আমার সামাজিকরণ হচ্ছে, আমি শিখছি কোনো কিছু, সেটা সে নিজে বুঝবে। যেমন মনে করুন, ব্যক্তির সচেতন প্রচেষ্টা, ব্যক্তি নিজেই শিখতে আগ্রহী, জিজ্ঞাসা মন নিয়ে অংশ নেয়, কোনো কিছু শেখার জন্য সে নিজেই অংশগ্রহণ করছে। তো সেক্ষেত্রে তার যে সোশ্যালাইজেশন হচ্ছে সেটা কিন্তু সে বুঝতে পারছে। ঠিক আছে, তো অ্যাক্টিভ সোশ্যালাইজেশন হচ্ছে প্রয়োজন বা লক্ষ্য ভিত্তিক। যেমন মনে করো তার প্রয়োজন হয়েছে বা তার লক্ষ্য রয়েছে, তো সেক্ষেত্রে সে সেই জিনিসে জয়েন করেছে কোনো একটি জিনিসে। যেমন মনে করুন ভবিষ্যতে কোনো একটি লক্ষ্য, যেমন চাকরি, বিদেশে যাওয়া পূরণের জন্য সক্রিয়ভাবে শেখা, কোনো একটা ইনস্টিটিউশনের মাধ্যমে, কোনো এক বন্ধুর মাধ্যমে সে সক্রিয়ভাবে শিখছে যে যদি আমি বিদেশে যাই তাহলে কিভাবে চলতে হবে, কিভাবে সেখানে কালচার রয়েছে, সেগুলো সে সক্রিয়ভাবে কিন্তু শিখছে। তার সামাজিকরণ সক্রিয়ভাবে হচ্ছে। এই কথা বলা হচ্ছে যে এটিকে বলা হয় অ্যাক্টিভ সোশ্যালাইজেশন। ঠিক আছে, তারপরে হচ্ছে প্যাসিভ সোশ্যালাইজেশন। আচ্ছা, এখানে আরো কিছু রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। একজন ক্লাবে সফল হওয়ার জন্য নিজে থেকে কঠোর অনুশীলন করে, এটি হচ্ছে অ্যাক্টিভ সোশ্যালাইজেশন। তারপরে হচ্ছে প্যাসিভ সোশ্যালাইজেশন। এই প্যাসিভ সোশ্যালাইজেশন থেকে আপনাদের প্রিভিয়াস ইয়ারে অনেকবার প্রশ্ন এসেছে। এখানে ব্যক্তির অবচেতন পরিবেশের প্রভাবে সামাজিকরণের মধ্য দিয়ে যায়। ব্যক্তি বিশেষ সচেতন প্রচেষ্টা না থাকলেও সমাজ ও সাংস্কৃতিক পরিবেশ থেকে সে প্রভাবিত করে। এই যে প্যাসিভ যেটি সোশ্যালাইজেশন, সে বুঝতেই পারবে না, তার অটোমেটিক্যালি সে তার সামাজিকরণ হয়ে যাবে। যেমন মনে করুন আপনি একটি ভিডিওতে কোনো একটি জিনিস দেখছেন, কোনো একটি নাটক দেখছেন, তো সেখান থেকে যেগুলো জিনিস আপনি পেয়ে গেছেন, আপনি এমনিতে বসেনি যে আমি ওখান থেকে কিছু শিখবো, এমন কিছু করেনি, বরং আপনি এমনিতেই দেখছেন, এবং সেখান থেকে কোনো নৈতিকতা, কোনো অন্য কোনো ঘটনা বা কোনো নিয়ম বা অন্য কিছু আপনি দেখলেন, সেখান থেকে আপনার অটোমেটিক্যালি শেখা হয়ে গেল। সেই যে আপনার অজান্তে, নিজের অজান্তে অবচেতন প্রক্রিয়ার মাধ্যমে সেই কাজটি আপনি শিখে গেলেন। সুতরাং সেটাকে বলা হয় যে প্যাসিভ সোশ্যালাইজেশন। ব্যক্তি না চাইলেও, না বুঝলেও, না বুঝতে পারলেও তার চারপাশের পরিবেশ, লোকজন, প্রতিষ্ঠান তাকে প্রভাবিত করে। পরিবেশগত প্রভাব, পরিবার, গণমাধ্যম আছে এগুলো। ঠিক আছে, উদাহরণ দেখুন, একটি শিশু পরিবারের কোনো নির্দিষ্ট শিক্ষা ছাড়াই শুধু দেখে দেখে মাতৃভাষা রপ্ত করে। সমাজে প্রচলিত রীতিনীতি, যেমন বড়দের সালাম দেওয়া, দেখে দেখে শিশু আয়ত্ত করে ফেলে। এগুলো সে শেখার জন্য সে চেষ্টা চালায়। এই যে পাবলিক লাইব্রেরি, এটা থেকে আপনার প্রশ্ন এসেছে যে প্যাসিভ সোশ্যালাইজেশন কোথায় হয়। তো এই যে লাইব্রেরিতে আমাদের প্যাসিভ সোশ্যালাইজেশন হয়। পাবলিক লাইব্রেরি কিভাবে প্যাসিভ সোশ্যালাইজেশন করতে, সেই পাবলিক লাইব্রেরি থেকে দেখুন, আপনি লাইব্রেরিতে গিয়ে দেখেন সবাই চুপচাপ পড়ছে, মোবাইল ব্যবহার করছে না, বই নিয়ম অনুযায়ী রাখছে। আপনি কোনো রুল বুক, অর্থাৎ কোনো নিয়মের বুক পড়েননি, কিন্তু শুধু দেখে দেখেই শিখে যান যে লাইব্রেরিতে এই নিয়মগুলো মানতে হবে, অর্থাৎ মোবাইল বের করতে হবে না, এই যে বই রাখার নিয়ম যেগুলো রয়েছে সেগুলো মানতে হবে। এই যে অটোমেটিক্যালি শেখা হয় কেন, সেটা আপনি বুঝতেই পারেন। এইটি বলা হয়েছে এটি পরোক্ষ বা পর্যবেক্ষণ, ইনডিরেক্ট অবজারভেশনের মাধ্যমে শেখা হয়। তারপর হসপিটাল, যেমন হাসপাতালের পরিবেশে আপনাকে শেখায় কিভাবে ধৈর্য ধরতে। হসপিটালে যাওয়ার পর আপনি আল্লাহ চিৎকার না করে বরং ধৈর্য ধরবেন, কাউকে বিরক্তি করবেন না, সিরিয়াল মেনে অপেক্ষা করা। ডাক্তার দেখার সময় সিরিয়াল মেনে অপেক্ষা করা, এটাও কিন্তু আপনার প্যাসিভ সোশ্যালাইজেশন। আপনি শুধু সেখানে গেলেন এবং দেখলেন, দেখার মধ্যে অটোমেটিক শিখে ফেললেন যে সেইভাবে আমি সিরিয়ালে দাঁড়াতে হবে যদি আমি ডাক্তার দেখাতে হয়। ঠিক আছে, কাউকে আমি বিরক্ত করবো না, হাল্লা চিৎকার করবো না, এইগুলো আপনি অটোমেটিক্যালি শিখে নিলেন। সেই কথাই বলা হয়েছে। ঠিক আছে, আপনি সচেতনভাবে হাসপাতালের নিয়ম কোর্স করেননি, কিন্তু পরিবেশের চাপ, অন্যদের আচরণ দেখে স্বয়ংক্রিয়ভাবে শিখে যান। ঠিক আছে, তারপরে প্লেগ্রাউন্ড, খেলার মাঠে। তো খেলার মাঠে আমরা অনেক কিছু শিখে নিই। যেমন দেখুন, ফুটবল খেলায় কেউ ফাউল করলে অন্যরা প্রতিবাদ করে, দেখে শিশু বুঝে নেয় ফাউল করা উচিত নয়। এই যে কেউ যদি ফাউল করে নেয়, তখন দেখবেন যে মানুষেরা, দর্শকরা প্রতিবাদ করছে, তখন শিশু সেই জিনিসটা দেখে কিন্তু ফাউল করা উচিত নয় সেটা বুঝে নেয়। এই যে সে প্যাসিভ ভাবে সে তার সোশ্যালাইজেশন হলো, সামাজিকীকরণ হলো। তারপর মিডিয়া, যেমন নিউজ দেখে আপনি রাজনৈতিক মতাদর্শগুলো শিখলেন, এবং ভালো নাটক দেখে আপনি নৈতিকতা শিখলেন। এইগুলো হয়েছে। ঠিক আছে, তো এখানে মনে রাখবেন যে মিডিয়া এবং লাইব্রেরি, এই দুটা থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে। এগুলো কোন ধরনের সোশ্যালাইজেশন? প্যাসিভ সোশ্যালাইজেশন। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। অ্যাক্টিভ সোশ্যালাইজেশন, আমি শিখতে চাই তাই শিখেছি, ইচ্ছাকৃত। প্যাসিভ সোশ্যালাইজেশন, আমি না চাইলেও শিখে ফেলেছি, অবচেতন। ঠিক আছে, সামাজিকরণের ক্ষেত্রে এই দুই প্রকারই কাজ করে, এবং অনেক সময় একই সাথে উভয় ঘটে। এই যে অ্যাক্টিভ সোশ্যালাইজেশন এবং প্যাসিভ সোশ্যালাইজেশন একই সাথে অনেক সময় ঘটে থাকে। ঠিক আছে, তারপরে
আচ্ছা, এখানে আমাদের কনসেপ্টের ক্লাস শেষ হয়ে গেল। এখন আমরা কিছু পিওয়াইকিউ আলোচনা করবো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারগুলোতে যেগুলো কোশ্চেন এসেছিল সেগুলো আমরা আলোচনা করবো। প্রত্যেকটি কোশ্চেনের সাথে আপনাদের বছর লেখা রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা প্রথম প্রশ্নটি শুরু করি। মিলি 6 বছর বয়সী একটি মেয়ে, তার জিনিস যেমন ক্লুডো, বই, ওয়ার্কশিট, রং ইত্যাদি কারোর সঙ্গে ভাগ করে না। আচ্ছা, এটা বড় হওয়ার কথা, ভাগ করে না। তার শিক্ষক মিলিকে নিয়ে কোনো যৌথ কার্যক্রম পরিকল্পনা করতে অসুবিধা অনুভব করেন। এই যে 6 বছর বয়সী একটি মিলি, তো সেই মেয়েটি তার যেগুলো জিনিস রয়েছে, খাতা কলম অন্য কিছু, অন্য কারোর সাথে সে ভাগ করতে চায় না। তাই তার শিক্ষক এই যে মিলিকে নিয়ে যৌথ কার্যক্রম, অনেকটা শিশু নিয়ে একসাথে যে কাজ করা হয়, গ্রুপ ওয়ার্ক যেটাকে বলা হয়, তো সেই কাজটা করার ক্ষেত্রে কিন্তু তিনি অসুবিধা অনুভব করেন, অর্থাৎ সেটাকে নিয়ে কি হবে এমন এমন তিনি ফিল করেন। তো সেক্ষেত্রে আপনি মিলির শিক্ষক হিসাবে কি করবেন? এখানে আপনাকে ডিরেক্ট প্রশ্ন করা হয়ে গেছে যে এই হলো একটা কাহিনী, তো এই পরিস্থিতিতে আপনি কি করবেন? ঠিক আছে, তো অপশনগুলি আমরা বলে দেখি। এটা 2023 এসেছিল সিটেট। মিলিকে পরামর্শ দেবেন যাতে সে তার জিনিস অন্যদের সঙ্গে ভাগ করে। আচ্ছা, এটি মোটামুটি তো ভালো রয়েছে। তারপরে অপশন দেখি, অন্যান্য শিক্ষার্থীদের পরামর্শ দেবেন যাতে তারা মিলির মালিকানা সুলভ আচরণের সঙ্গে মানিয়ে নেয়। এটা কখনোই হয় না। কারণ একটি শিক্ষার্থীকে যদি আপনি বলেন যে সেই যে মিলির যে নিজস্ব যেগুলো জিনিস রয়েছে, সেগুলো যে মালিক রয়েছে সে তাই, তো সেক্ষেত্রে তোমরা সেই মালিকানা সুলভ তোমরা মেনে নেও, সেটা তো হবে না। কারণ গ্রুপ ডিসকাশন হতে হবে, আমরা জানি কোঅপারেশন হতে হবে। তো সেক্ষেত্রে তো কোঅপারেশন হচ্ছে না, সেখানে ডিভাইড করা হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে এটি ভুল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তার আচরণ নিয়ে আলোচনা করার জন্য তার মা-বাবাকে স্কুলে ডাকবেন। এটা তো কখনোই হতে পারে না। স্কুলে যখন মা-বাবা আপনার কাছে দিয়ে দিয়েছে অলরেডি, তখন এখানে আপনিই মা-বাবা। তো আপনার এই মিলির মা-বাবাকে কেন ডাকবেন? তো এটা অপশন আপনার এখানে ভুল হয়ে যাবে। তারপরে মিলির সামাজিকীকরণ আচরণ বিকাশের জন্য বিভিন্ন দলগত কাজের কৌশল আয়োজন করবেন। আচ্ছা, এই যে আগে প্রথমে আমরা যে অপশনটি পেয়েছিলাম, মিলিকে পরামর্শ দিবেন যাতে সে তার জিনিস অন্যদের সঙ্গে ভাগ করে। যেমন মনে করুন এই 6 বছরের মিলি, তাকে বললেন যে তোমার জিনিসগুলা তাদেরকে দিবে, তাদের সাথে ভাগ করে নেবে। এইভাবে যদি বলুন তাহলে তার অন্য কিছু সে মনে নিতে পারে এবং সে আরো রাগান্বিত হতে পারে। কারণ সে 6 বছরের শিশু, সে কিন্তু এত কিছু বুঝবে না। আপনি যে ভালো জিনিস বলছেন সেটা কিন্তু সে বুঝবে না। তো সেজন্য তার থেকে আরো ভালো অপশন আমাদের কাছে রয়েছে কি, মিলি সামাজিকীকরণ আচরণের বিকাশের জন্য বিভিন্ন দলগত কাজের কৌশল আয়োজন করবে। ঠিক আছে, দলগত কাজ করার জন্য বিভিন্ন ধরনের কৌশল আপনি অ্যাপ্লাই করতে পারেন, বিভিন্ন ধরনের মেথড স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করতে পারেন। তখন কি হবে, ধীরে ধীরে একদিন মিলি তাদের মধ্যে মিলামেশা করবে এবং সেই জিনিসটা সে শেয়ারও করতে শিখে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের একেবারে সহজ শুদ্ধ আনসারটি এটি হয়ে যাবে, এটি আমাদের এখানে ভুল হয়ে যাবে। তারপরে আচ্ছা, এই ধরনের কোয়েশ্চন এখন কিন্তু সিটেটে আসতে শুরু করেছে, অর্থাৎ প্রথমে এজারশন বলে দেবে এবং তারপরে রিজন বলে দেবে। যারা প্রথম সিটেট দিচ্ছেন তাদেরকে আমি একটু বলে দিই। প্রথমে একটি জিনিসের বিষয়ে সংজ্ঞা বলে দেওয়া হবে। এখানে এ মানে এজারশন এবং আর মানে রিজন, অর্থাৎ আপনি যে ইংরেজি যেগুলো সাবজেক্ট রয়েছে সেখানে আপনি এইভাবে উক্তি এবং কারণ পাবেন না, সেখানে এজারশন এবং রিজনিং পাবেন। তো এখানে বাংলা এবং আর লিখে রাখা হয়েছে। যাই হোক, প্রথমে একটি বিষয়ের সংজ্ঞা বলে দেওয়া হবে এবং পরবর্তীতে আরো একটি লাইন বলে দেওয়া হবে এবং প্রশ্নতে আপনাকে জিজ্ঞেস করা হবে যে প্রথম লাইনটি সঠিক, তারপরে বলে দেওয়া হবে যে দ্বিতীয় লাইনটি কি সঠিক বা উভয় সঠিক বা উভয় ভুল, বা এই লাইনটি ভুল, এই লাইনটি শুদ্ধ, এই লাইনটি শুদ্ধ, এই লাইনটি ভুল, এইভাবে প্রশ্ন করা হবে। বা এমন প্রশ্ন করা হবে যে এই এজারশনটা বলা দেওয়া হয়েছে, অর্থাৎ যে সংজ্ঞা যেটি বলে দেওয়া হচ্ছে প্রথমে, এই সংজ্ঞার সাথে কি দ্বিতীয় লাইনের কোনো সম্পর্ক রয়েছে, অর্থাৎ এই লাইনের এক্সপ্লেন কি এই লাইন, ঠিক আছে, নাকি এই লাইন আলাদা এই লাইন আলাদা। ঠিক আছে, আপনারা যখন এই অপশনগুলো দেখবো তখন আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। এই প্রশ্নটি এসেছিল 2022-এ। তো এটা কি ছিল, শিশুর সামাজিকীকরণ প্রথমে পরিবার ও তার মা বাবার মাধ্যমে শুরু হয়। রিজন কি দেওয়া হয়েছে, পরিবার হলো সামাজিকরণের প্রধান সংস্থা। এখানে দেখুন যে প্রথম যেটি লাইন বলা হয়েছে, অপশন আমরা দেখি, এ ও আর উভয় সত্য, এই দুটো লাইন সত্য, এবং আর হলো এ এর সঠিক, আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তারপরে আরেকটি অপশন হলো এ ও আর উভয় সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ আর এই যে এ যেটা রয়েছে এজারশন, এই এজারশনের সঠিক ব্যাখ্যা নয়, এখানে ব্যাখ্যা বলা হয়েছে, এখানে নয় বলা হয়েছে। তারপরে অপশনটি দেখুন, এ সত্য কিন্তু আর মিথ্যা, এই এ যে এজারশন শুদ্ধ এবং রিজনটি মিথ্যা। তারপরে বলা হয়েছে যে এ ও আর উভয় মিথ্যা, অর্থাৎ এই এজারশন এবং রিজনিং উভয় মিথ্যা। তো আমরা এই লাইনগুলি আবার পড়ি, তখন আমরা বুঝতে পারবো কোন অপশনটি শুদ্ধ। শিশুর সামাজিকরণ প্রথমে পরিবার ও তার বাবা মায়ের মাধ্যমে শুরু হয়, ওই যে আমরা আগে বলেছিলাম এটা তো সঠিক, শিশুর সামাজিকরণ প্রথমে শুরু হয় তার পরিবার থেকে, তাহলে এই লাইনটা আমরা শুদ্ধ পেলাম। পরিবার হলো সামাজিকরণের প্রধান সংস্থা, এটাও তো ঠিক রয়েছে, কারণ পরিবার হলো সামাজিকরণের প্রধান সংস্থা, প্রথম সংস্থা, প্রাইমারি সংস্থা। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে এটাও শুদ্ধ। আচ্ছা, তাহলে আমরা এখন অপশন পেয়ে গেলাম যে এই মিথ্যা এটা তো হবে না, মিথ্যা এটা হবে না, দুটো আমরা কেটে দিলাম। তারপর এই দুটার মধ্যে একটা হবে। ঠিক আছে, তারপরে আমরা একটু সময় নিয়ে এটা আলোচনা করছি, এজন্য অনেকেই আনসার দিয়ে দিয়েছেন অলরেডি, কিন্তু আমি একটু সময় নিয়ে বলে দিচ্ছি, কারণ অন্য সময় আপনারা যাতে সেগুলো সমাধান করতে সহজ হয়। এই দুটো আমরা কেটে দিলাম। তারপরে উভয় সত্য, উভয় সত্য, তাহলে এখানেও দেখি সমান রয়েছে, এখানে সমান রয়েছে। তাহলে এখন আমরা দেখতে হবে কোনটা ব্যাখ্যা করেছে আর কোনটি ব্যাখ্যা করেনি, এই দুটোর মধ্যে তো একই শুদ্ধ হতে হবে। তো শিশুর সামাজিকরণ প্রথমে পরিবার তার বাবা মায়ের মাধ্যমে শুরু হয়। ঠিক আছে, পরিবার হলো সামাজিকরণের প্রধান সংস্থা, এই যে প্রথম কথা যেটি রয়েছে এই কথাটির ব্যাখ্যা কিন্তু এই কথা করছে। দেখুন এক লাইনে আপনি সেই লাইনটি পড়ুন, শিশুর সামাজিকরণের প্রথম পরিবার তার বাবা মায়ের মাধ্যমে শুরু হয়, পরিবার হলো সামাজিকরণের প্রধান সংস্থা। এই একই লাইনের মতো মনে হচ্ছে না, যে প্রথম লাইনের ব্যাখ্যা এমনটা মনে হচ্ছে, অর্থাৎ প্রথম লাইনের পরের লাইন এটা মনে হচ্ছে। তো সুতরাং এটা হবে সঠিক ব্যাখ্যা। তো আমাদের এই যে নয় যেটা রয়েছে সেটা আমাদের ভুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে শুদ্ধ আনসার হয়ে যাবে এটা, অর্থাৎ যে উভয় সত্য, এই দুটি লাইনই কিন্তু সত্য। শিশু সামাজিকরণের প্রথম পরিবার তার মা বাবার মাধ্যমে শুরু হয়, এটাও সত্য, এবং পরিবার হলো সামাজিকরণের প্রধান সংস্থা, এটাও সত্য, এবং প্রথম লাইনের ব্যাখ্যা করেছে দ্বিতীয় লাইন, অর্থাৎ আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, এটাও ঠিক। সেজন্য আমরা এই অপশনটি শুদ্ধ বলে দিলাম। ঠিক আছে, তারপরের অপশনে আসি। প্রথম শ্রেণীর শিশুদের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিক সামাজিকরণের সংস্থা?
এটা 2019-এ এসেছিল। নিকট পরিবার, সাংস্কৃতিক বিশ্বাস, ধর্মীয় প্রতিষ্ঠান, মুদ্রিত মাধ্যম। আমরা দেখেছি যে প্রথম শ্রেণীর শিশুদের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিক সামাজিকরণের সংস্থা? এই যে এজেন্ট অফ সোশিয়ালাইজেশন আমরা পড়েছিলাম, যে প্রাথমিক সামাজিকরণ, প্রাইমারি সোশিয়ালাইজেশন কোনটি ছিল? সেটি হলো নিকট পরিবার। এই যে আমি একটু আগে বলেছিলাম যে অনেক সময় আমাদের অপশনে পরিবার থাকেই না। তো যদি আমাদের পরিবার থাকেই না, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে আমাদের নেবারহুড বা আমাদের এই পিয়ার্স গ্রুপ, ফ্রেন্ডস, এইগুলোদেরকে আমাদেরকে এখানে সিলেক্ট করতে হয়। তো এখানে দেখুন আপনারা ফ্যামিলি পাচ্ছেন না, তো এখানে এই যে মুদ্রিত মাধ্যম এগুলো নয়, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক বিশ্বাস, এগুলো হবে না, তো নিকট পরিবার। ঠিক আছে, তো এগুলো আমাদের এখানে শুধু হয়ে যাবে এটা। ঠিক আছে, তারপরে গৌণ সামাজিকরণ সংস্থা হিসাবে বিদ্যালয়ের প্রধান কাজ হলো শিশুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা। এটা তো কখনোই হতে পারে না একটি স্কুলের কাজ যে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেবে, এটা তো হতে পারে না। শিশুর গড়ে শেখা বিষয়গুলোকে বুলিয়ে দেওয়া, এটাও তো কখনো হতে পারে না, কারণ শিশুর গড় থেকে অনেক কিছু শিখে নিয়ে আসে এবং সেগুলোকে আমাদের সম্মান করতে হয়, আমাদের সেলুট করা উচিত। এখানে আমরা কিভাবে বুলিয়ে দিতে পারি? সেটা হবে না। পরিবারের মাধ্যমে শেখা বিষয়গুলির বিরোধিতা করা, এটাও তো ঠিক উপরের গুলার অপশনের মতো। তো অটোমেটিক্যালি আমরা এই অপশনটা না পড়লে এটা শুদ্ধ হয়ে যাবে। পরিবারের শেখা জিনিসগুলোকে ভিত্তি করে তার সম্প্রসারণ করা, পরিবারে যেগুলো জিনিস নিয়ে সে স্কুলে এসেছে সেইগুলোকে ভিত্তি রেখে, সেইগুলোকে ফাউন্ডেশন হিসেবে মেনে নিয়ে নতুন কোনো জিনিসকে শিক্ষা দেবো, অর্থাৎ প্রিভিয়াস নলেজকে সাথে রেখে, তার যে গড়ের যে নলেজ যেগুলো ছিল সেগুলোকে সাথে রেখে নতুন কোনো কিছু শেখানো। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের এটা শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তারপরের অপশনটি দেখি। শৈশবের প্রারম্ভিক পর্যায় নিম্নলিখিতগুলির মধ্যে কোন সংস্থাগুলি শিশুদের সামাজিকরণের প্রাথমিক সংস্থা হিসাবে কাজ করে? 2022-এ এসেছে। বিদ্যালয় ও মুদ্রিত মাধ্যম, সামাজিক মাধ্যম ও আইন, পরিবার ও প্রতিবেশ, প্রতিবেশ ও সামাজিক নীতি। তো এখানে কি বলা হয়েছে যে কোনটি সংস্থাগুলির মধ্যে সামাজিকরণের প্রাথমিক সংস্থা? প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন। ওই যে একটু আগে আমরা বলেছিলাম যে প্রাইমারি এজেন্ট, প্রাথমিক সংস্থা। তো প্রাথমিক সংস্থা প্রথমে আমরা এখানে দেখো বিদ্যালয়, তো এটা আমরা কেটে দিতে পারি। সামাজিক, তো এটা আমরা একটু জন্য রেখে দিতে পারি। তারপরে পরিবার একটু রেখে দিতে পারি। তারপরে প্রতিবেশ, এটাও আমরা রেখে দিতে পারি। কিন্তু তারপরে আমরা দেখবো সামাজিক নীতি। আচ্ছা, এখানে দেখবো প্রতিবেশ, তারপরে আইন, এই আইনটা আবার কেটে দিতে পারি, কারণ এটাও আমাদের এই যে প্রাথমিক সংস্থা হতেই পারে না। তারপরে সামাজিক, এখানে রয়েছে প্রতিবেশ। তো এখানে দেখুন সমাজ থেকে প্রতিবেশ আরো কাছে। প্রতিবেশ মানে আমাদের এই মনে করুন এখানে আমাদের ঘর রয়েছে, ঠিক আছে, আমার ঘর সুন্দর হয় না, তো এর পাশে যেগুলো রয়েছে এগুলো প্রতিবেশ। ঠিক আছে, তো এই প্রতিবেশ বলা হয়েছে যে পরিবার ও প্রতিবেশ, সুতরাং আমাদের এক্ষেত্রে এই অপশনটা শুদ্ধ হয়ে যাবে। তারপরের প্রশ্নটি আমরা দেখি। মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের সামাজিকরণের পরিবারের ভূমিকা। মাধ্যমিক এই যে মিডিল স্কুলের বিদ্যালয়ের শিশুদের সামাজিকরণের পরিবারের ভূমিকা কি? পরিবারের ভূমিকা ছিল তো যখন শিশু ছোট ছিল তখন পরিবারের ভূমিকা ছিল, কিন্তু মাধ্যমিক স্কুলে পরিবারের ভূমিকা কি সে কথা বলা হয়েছে। অপ্রয়োজনীয় হয়ে যায়, এটা হতে পারে না, কারণ যদি মাধ্যমিক স্কুলে যায় তাহলে কি সবকিছু স্কুল থেকে শিখে নেবে? এটা তো কখনো হতে পারে না। এই অপশনটা আমরা এখানে কেটে দিলাম। তারপরে শৈশবের প্রথম দিকের বছরের তুলনায় কমে যায়। আচ্ছা, শৈশবের প্রথম দিকের বছরের তুলনায় বেড়ে যায়। আচ্ছা, বেড়ে যাবে কিভাবে? কারণ আমরা জানি যে পরিবার হলো প্রথম এজেন্ট অফ সোশিয়ালাইজেশন, সুতরাং ছোটবেলায় তো অনেক বেশি থাকে এবং বড় হওয়ার পর একটু একটু কমে যায়, কারণ পিয়ার গ্রুপ আসে, মিডিয়া আসে, স্কুল আসে, সেজন্য কমবে, সেখানে বাড়তে পারবে না। ঠিক আছে, তারপরে শৈশবের প্রথম দিকের বছরের মতোই গুরুত্বপূর্ণ থাকে, এটা কখনোই হতে পারে না যে ইকুয়াল থাকবে সবসময়। পরিবার যেভাবে আগে সোশিয়ালাইজেশন করিয়েছিল ঠিক একইভাবে ভবিষ্যতে করাবে, এটা তো কখনোই হতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের এই অপশনটা শুদ্ধ হয়ে যাবে যে শৈশবের প্রথম দিকের বছরের তুলনায় কমে যায়, কারণ মিডিল স্কুলে যখন যাবে তখন স্কুলের নিয়ম নীতিগুলো সে শিখবে, সুতরাং স্কুল সেখানে হয়ে যাবে একটু প্রধান। ঠিক আছে, তো পরিবারের যে সোশিয়ালাইজেশন করার যে রুল যেগুলো রয়েছে সেগুলো একটু কমে যাবে। তারপরে দেশ হলো প্রাথমিক সামাজিকরণের সংস্থা আর হলো গৌণ সামাজিক সংস্থা। আচ্ছা, এখানে আমরা পড়বো দেশ হলো প্রাথমিক, তাহলে প্রাথমিক যেহেতু এসেছে তো সুতরাং আমরা প্রথমে পরিবার, ফ্যামিলি, নেবারহুড এরকম কিছু পাবো। তো এখানে আইন পেয়েছি, সুতরাং প্রথমে আমরা এটা বলতে পারি যেটা ভুল। তারপরে সামাজিক, এটা একটু রেখে দিই। গ্রন্থাগার, এটা প্রথমে হতে পারে না, কারণ এই যে প্রাথমিক রয়েছে তার আগে পরিবার হতে হবে। তো এখানে আমরা ঠিক কিভাবে পরিবার পেয়ে গেছি। তারপরে আচ্ছা, সামাজিক, এখানে সামাজিক থেকে আরো ভালো অপশনটি রয়েছে পরিবার আছে। যাই হোক, তারপরের অপশনটি আমাদেরকে দেখতে হবে, কারণ পরের অপশনটি এখানে যদি বসে না তাহলে আমাদের এই পরিবার থেকেও এটি ভালো হয়ে যেতে পারে। তো আর হলো গৌণ সামাজিক সংস্থা। তো গৌণ সামাজিক সংস্থার ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সংস্কৃতি আমরা কখনোই বলতে পারি, সমাজের পর সংস্কৃতি আমাদের, এর থেকে ভালো অপশন আমাদের বিদ্যালয়। সুতরাং এক্ষেত্রে আমাদের কি হবে? গৌণ, অর্থাৎ পরিবার হলো প্রাথমিক সামাজিকরণের সংস্থা আর বিদ্যালয় হলো গৌণ সামাজিকরণের সংস্থা। এটা সিটেট 2023 এসেছিল। ঠিক আছে, তারপরের প্রশ্নটি হচ্ছে, আচ্ছা ওই আগের মতো আরেকটি কোশ্চেন এসেছে যে এজারশন এবং রিজনিং। একটু আগে আমি বলে দিয়েছিলাম যে এজারশন এবং রিজন মানে কি। তো এখানে আমি বলবো যে এই ধরনের কোশ্চেন যদি আসে পরীক্ষায় তাহলে এইগুলো সমাধান কিভাবে করবেন। প্রথমে এজারশনটি পড়বেন এবং এই এজারশনটি যদি আপনার শুদ্ধ মনে হয় তাহলে ওই প্রশ্নের কিনারা একটি টিক দিয়ে আসবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটি শুদ্ধ। তারপরে এই পরে যখন রিজনিংটি পড়বেন তখন সেটিও যদি শুদ্ধ হয় তাহলে ওইখানে একটি টিক দিয়ে আসবেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে এটিও শুদ্ধ। তারপরে যখন অপশনগুলো পড়বেন তখন আপনার এই আনসার করতে সহজ হবে এবং কম সময়ের মধ্যে সেই আনসারটি করে অন্য প্রশ্নে যেতে পারবেন। যেমন আমি এখানে সমাধান করে দেখিয়ে দিচ্ছি। প্রথমটি হলো এজারশন, বিদ্যালয় শিশুর সমাজীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুদ্ধ, কারণ শিশুর সমাজীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এটি এগুলো আমি একটু ঠিক করে রেখে দিলাম। তারপরে ধর্মীয় সংগঠন হলো প্রাথমিক সামাজিকরণের সংস্থা। এটা হতে পারে না, কারণ আমরা জানি যে প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন হলো ফ্যামিলি, নেবারহুড, পিয়ার্স গ্রুপ, এগুলো হলো প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন। কিন্তু এখানে ধর্মীয় সংগঠন হলো প্রাথমিক সামাজিকরণের সংস্থা, এটা ভুল হবে। তো আমি এখানে ক্রস লিখে দিলাম। তারপরে আমি অপশনগুলো পড়ি। এ ও আর উভয় সত্য। উভয় সত্য, তো এই সত্য এর পরের গুলো আর পড়তে হবে না, আমরা এটা ভুল বলে দিতে পারি, কারণ উভয় সত্য হবে না, কারণ এখানে আমি লিখে রেখেছি যে ভুল। তারপরে এ ও আর উভয় সত্য, আবার বলা হয়েছে যে সত্য, তো সেটাও কিন্তু আমরা এখানে কেটে দিতে পারি। এ সত্য কিন্তু আর মিথ্যা। এই যে দেখুন, এ সত্য মানে এজারশন সত্য আর মিথ্যা, আসলে তো আর মিথ্যা আপনি বলে রেখেছেন, সুতরাং এর পরের অপশনটি আপনাদের পড়তেই হবে না। এই অপশনটি আপনাকে পড়তেই হবে না, এ এবং আর উভয় মিথ্যা, এটা আপনাকে পড়তেই হবে না। এখানে আপনার উত্তর পেয়ে গেছেন, সুতরাং এখানে আপনি সঠিকভাবে বলে দিতে পারেন যে উত্তর পেয়ে গেছি এবং এইভাবে এই আপনার সার্কেলটা বলে দিতে পারেন।
ঠিক আছে, যাই হোক আজকের ক্লাসটি আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। প্রিয় শিক্ষকেরা, আমরা এই সিটেটের বাংলা সিলেবাস অনুসরণ করে প্রত্যেকটি টপিক ধারাবাহিকভাবে আলোচনা করছি। আপনারা যদি আমাদের সেই ভিডিওগুলি দেখেননি, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। এবং আমরা লিমিটেড কিছু ভিডিওর মাধ্যমে সেই সিলেবাসটি কমপ্লিট করার জন্য চেষ্টা করছি, এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় সেই সিলেবাসগুলো আমরা কমপ্লিট করে দেবো। এবং তারপরে প্রিভিয়াস ইয়ারগুলোতে যেগুলো কোশ্চেন এসেছিল, 12 বছরের যেগুলো কোশ্চেন এসেছিল, সেইগুলো আমরা আলোচনা করবো। অর্থাৎ 2012 থেকে 24 পর্যন্ত যতটি কোশ্চেন এসেছিল প্রত্যেকটি আমরা আলোচনা করবো, এবং এই কনসেপ্টগুলোর সাথে আমরা লিঙ্ক করিয়ে দেবো। এই সবগুলো যখন আলোচনা হয়ে যাবে, তারপরে পরীক্ষায় যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন, সেগুলো আপনারা সমাধান করতে পারবেন। এবং এইভাবে সিলেবাস অনুসরণ করে ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করা হবে। যাই হোক প্রিয় শিক্ষকেরা, অবশেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট হলো, যেহেতু আমরা অনলাইন জগতে নতুন, সুতরাং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, এবং এই ভিডিওটি আপনাদের প্রত্যেক বন্ধুর কাছে শেয়ার করে দিবেন। এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।